বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বা মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামীতে সব ধরনের স্থানীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন এবং দলীয় প্রতীকে হবে, এবং এটি নিয়ে আমরা ইতিমধ্যেই গতকাল এবং পরশু দুদিনে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। বিএনপিও এটিকে খুব একটা ইতিবাচক ভাবে দেখছে না। সব মিলিয়ে আপনার কাছে একটু এর জাস্টিফিকেশনটা শুনতে চাইব। এই জিনিসটা আরো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এটা অনেক দেরিতে বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস হতে যাচ্ছে। সেটা আমাদের দলের প্রধান এবং আমরা আন্তরিকভাবে চাচ্ছি এটা ইন্ট্রোডিউসড হোক। এখানে এটার ফলে হবে গ্রামীণ যে দলগুলো সত্যিকারের রুট লেভেলে ডেমোক্রেসি চলে আসবে, ডেমোক্রেটিক অ্যাটিটিউডটা রুট লেভেলে আসবে। এখনো কিন্তু আমরা যত কথাই বলি না কেন, আমাদের একেবারে রুটে কিন্তু এখনো ডেমোক্রেটিক্যালি আমরা দলটাকে সেট আপ করতে পারি না। এর ফলে এটাই হবে আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ধরনের উল্লেখযোগ্য পদক্ষেপ। এবং এটা আপনি বিএনপির কথা বলেছেন বা আরো যারা বলেছেন, তারা এটার চান না কেন, কেন বিষয়টাকে জোরালোভাবে কোনো যুক্তি তুলে ধরতে তারা পারেন নাই। তারা এটা বলেন যে এটা আওয়ামী লীগের একটা কনস্পিরেসি, তারা প্রতিষ্ঠা, কিন্তু এটা এখন যেটা অনেকটা একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ঠিক না। এর ফলে যেটা আপনারা সাংবাদিকরা এবং সারা সবসময় আপনারা বলেন যে আপনারা গণতান্ত্রিক দল, এই তো গণতন্ত্র নাই, এরকম একটা কথা আপনারা কিন্তু বলেন, সেটা নিরসন হবে। এখন একেবারে নিচের লেভেল পর্যন্ত ডেমোক্রেটিক্যালি পার্টিটা স্ট্যান্ড করবে। এটা আপনার দলে দেখলাম আমরা যে তৃণমূল পর্যায়ে সংসদীয় বোর্ড হবে, মানে মনোনয়ন প্রক্রিয়া। এটা হয়েছে কি, যেহেতু আইনটা করতে গেলে আপনারা ধরেন স্থানীয় সরকার আইনের নির্বাচন বিধিমালা, ইউনিয়ন পরিষদ, দলের সংসদীয় বোর্ড হবে মনোনয়ন দেওয়ার জন্য। দলের সংসদীয় বোর্ড হবে, একটা তো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকতেই হবে। তারপরে এগুলো ধরেন জেলা, উপজেলা, এই লেভেলে, ইউনিয়ন পর্যায় লেভেলে, বা যে ইউনিয়নের নির্বাচন সেই এলাকার তৃণমূলের নেতাকর্মীদের সঠিক মনোভাবটা যাতে প্রতিফলিত হয়, দলকে সেভাবে কাজ করতে হবে, এর বাইরে কিছু করার। এবং এখানে আরেকটি বিধান রাখা হচ্ছে যে আপনার নির্বাচন না হলে, কোনো কারণে নির্বাচিত প্রতিনিধি না থাকলে প্রশাসক নিয়োগের একটা বিধান রাখা হয়েছে। তো সেটি নিয়েও কারো কারো মধ্যে সংশয় রয়েছে, কারণ আমরা ঢাকার দুটো সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দেখেছি দীর্ঘ সময় এটি প্রশাসকের অধীনে চলেছে নির্বাচিত প্রতিনিধি ছাড়া। কিংবা আমরা যদি জেলাগুলোতে দেখি, জেলা গভর্নরের যে জায়গাগুলো, সেগুলো এখন পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিবর্গই আছেন। জেলা তো গভর্নরের প্রশ্ন নাই, জেলা গভর্নরের, এটা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানের কথা বলছেন। হ্যাঁ, এটাও ঠিক, এটা হওয়া উচিত আমি মনে করি, এবং আমরা সেটা চাই, আন্তরিকভাবে চাই বলেই আপনি জানেন যে দীর্ঘদিন পর্যন্ত এটা আমলা বলতে মানে অপ্রতিনিধি যারা, জনগণের যারা প্রতিনিধি নয়, এমন ব্যক্তিদের দ্বারা পরিচালিত হতো। এখন জেলা পরিষদের যে আপনি যেটা মনোনয়ন যেটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এর ফলে হয়েছে কি, জনগণ সেখানে যেতে পারতেছে, তারা দুইটা কথা বলতে পারতেছে। তারা নির্বাচিত নন, কিন্তু দে আর পলিটিক্যাল, ভেরি মাচ পলিটিক্যাল। আর তাদের কাছে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। যেমন আমার এলাকায় যে আমার সেক্রেটারি আওয়ামী লীগের, তিনি জেলা পরিষদের প্রশাসক, তিনি রাজনীতিবিদ হিসেবে তো সরাসরি জনগণ এবং দলীয় নেতাকর্মীর কাছে একটা দায়বদ্ধতা থাকে। এটা আপনি বলতে পারেন যে নির্বাচিত না, তবে আমরা চাই যে এগুলো দ্রুত নির্বাচন হোক এবং আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে। এই যে প্রশাসক থাকবার যে বিধানটি করা হচ্ছে, এটি কি শেষ পর্যন্ত এরকম একটা জটিলতা তৈরি করতে পারে না যে নির্বাচিত নির্বাচন হলো না, হয়তো নির্বাচন হওয়ার তাগিদটাও হয়তো অনুভব করা হবে না? এটা তো সেই জাতীয় সরকার চাইলে একটা দেশপ্রেমিক সরকার, আমি যদি ধরেও নিই যে আপনার সরকার সেই জাতীয় নয় এবং দেশপ্রেমিক সরকার, সেই ক্ষেত্রে যদি দেশবিরোধী কোনো সরকার আসে বা অনির্বাচিত কোনো সরকার আসে বা অন্য ধরনের কোন সরকার আসে, যাদের নিয়ে আপনারা বহু সময় নানা ধরনের সমালোচনা করেছেন, তারা তো সেটি একটা সুযোগ বা সুবিধা নিতে চাইতে পারেন। এটা আপনার কথাটা ঠিক, যুগে যুগে তো এরকম হয়েছে, কিন্তু এটার অর্থই না যে আপনার নির্বাচিত মধ্যেও কিন্তু
অনেক সময় জনগণের স্বার্থে, জনস্বার্থে কোনো কোনো জায়গায় আমরা প্রশাসক সরকার এখনো দিয়ে থাকেন, ইতিপূর্বে দিচ্ছেন, ভবিষ্যতে কাঠামোর মধ্যে থাকতে পারে, এটা এমন শঙ্কা কিছু আছে বলে আমি মনে করি। আপনি মনে করছেন না? আসছি আবার আপনার কাছে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এই প্রসঙ্গটি যতবার স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়েছে, বহু জায়গায় আলোচনা হয়েছে, এই টেবিলেও আলোচনা হয়েছে, যে শেষ পর্যন্ত আসলে দলীয় পরিচয় সবাই নির্বাচন করেন, পত্র পত্রিকাগুলো সেভাবেই লেখে, এবং এখানে আজকে অনেকে অনেক রকমের কথা বলছেন, কিন্তু অনেকেই তখন মন্তব্য করেছেন যে এটি হয়তো দলীয় পরিচয় হলেই, মানে রাগঢাক না করে পরিষ্কারভাবে হয়, বাঞ্ছনীয় হলে অসুবিধা নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এরকম কথা আমি পত্রপত্রিকায় যাদের প্রতিক্রিয়া দেখলাম, তাদের মধ্যে অনেকে এটিকে খুব নেতিবাচক ভাবে নিচ্ছেন, আর আপনার দলের প্রতিক্রিয়া তো নেতিবাচকই না। আমাদের, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আর দলের অবস্থানটা দলের অবস্থান এবং আমার ব্যক্তিগত মতামত, আমি বাংলাদেশ একটি উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত এবং গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক বোধ এবং গণতান্ত্রিক অর্থনীতি, গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা আমরা সবাই চাই। তো গণতন্ত্রের কতগুলো পূর্বশর্ত আছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ হবে সমস্ত প্রকার আধিপত্যবাদী শাসন শোষণ মুক্ত একটা দেশ, এবং গণতান্ত্রিক সমাজে মানুষের যে মৌলিক যে বিষয়গুলো, যেমন কৃষক তার জমিতে স্বল্প মূল্যে সার চায়, বিনামূল্যে পানি চায়, এটা হলো কৃষকের গণতন্ত্র। ভূমিহীন কৃষক জমি চায়, এটা তার গণতন্ত্র। বেকার যুবক চাকরি চায়, এটা তার গণতন্ত্র। এই বিষয়গুলো যে সমাজে মানে শিক্ষিত একটা ওয়েলফেয়ার স্টেট, সেখানে সেটি একটা গণতান্ত্রিক সমাজ বা গণতান্ত্রিক দেশ। আমাদের দেশে এখন গণতন্ত্র নাই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সব ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। দেশ পরিচালিত হচ্ছে এক অর্থে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মানে আওতায়। দেশে গণতন্ত্র নাই কিভাবে? দেশে সেই আলোচনা আমরা পরে যাবেন। আমি যে প্রশ্নটি করেছিলাম এই আলোচনার সাথে এটা সংগতিপূর্ণ, তারপর তবু আমি সংক্ষেপে নিয়ে আসি। আমরা যে কারণে এটাকে বলছি, এটা দুটো তিনটা পয়েন্ট। একটা প্রশাসনের কথা আপনি বলছেন, এবং সর্বস্তরে সর্বদলীয় সমস্ত পর্যায়ে দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, কাউন্সিলর থেকে পৌর মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান, সবই গণতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া উচিত। এটা হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু মানে এই মুহূর্তে এই যে তড়িঘড়ি করে সংশোধন আনাটা নিয়ে নানান জনের নানান কথা বলছে, আমার মতটা সেখানে কি? আমি একটি উন্নত গণতান্ত্রিক সমাজে এ ধরনের ব্যবস্থা হওয়া উচিত। এটা হচ্ছে সব জায়গায়, এটা ভারতে আছে, এটা অনেক উন্নত দেশে আছে। কিন্তু আমাদের দেশের বর্তমান যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি, সেটা সেই জায়গায় সেই লেভেলে ওঠে নাই, স্তরটা সেই স্তরে যায়নি। সেই স্তরে যায়নি বলেই আজকে এটাতে একটা ব্যাপক ঐক্যমতের ব্যাপার ছিল। সেই ঐক্যমতের জন্য আজকে আপনার সরকারি দল, বিরোধী দল বলতে ওই যে সেই মানে গৃহপালিত বিরোধী দল হবে না। একসময় বিশাল বিরোধী দল কিন্তু আসম আব্দুর রবের নেতৃত্ব ছিল বলে অনেকে তাকে বলতো যে, কিন্তু যে তখন মানে ব্যাপক জনগণের সমর্থন পুষ্ট দলগুলো তখন ক্ষমতার বাইরে ছিল। আজকে ক্ষমতার বাইরে যারা আছে বা যাদেরকে মানে কৌশলে বা জোর করে রাখা হচ্ছে, তারাই হচ্ছে বাংলাদেশের মানে মেজরিটি জনগণকে রিপ্রেজেন্ট করে। তো এদের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে আমাদের এখানে এই ব্যবস্থাটা আনার দরকার, এবং সেটা পার্লামেন্টে মানে ডিবেট হবে, পার্লামেন্টে আলোচনা হবে। হ্যাঁ, মন্ত্রিসভায় পাশ হলে যে সেটা আইন হবে তা না, এটা অর্ডিন্যান্স দেন, পরে পার্লামেন্ট হয়তো বিল আকারে আসবে, পরে পার্লামেন্টে পাশ হবে, সেটা হতে পারে। কিন্তু এইতে এখনই এটা আনার পক্ষে আমরা নই। আমরা বলতে চাই যে এটা একটা সময় আসবেই, যেটা আমার দাদা বলেন যে এটা অনেক আগেই আসা উচিত ছিল। আমি অস্বীকার করছি না, অনেক আগে যেটা আসা উচিত ছিল সেটা কিন্তু অনেক পরেও সেই অবস্থাটা আসেনি। যেমন একটি গণতান্ত্রিক সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলাম। মানে এখন কি দাঁড়াচ্ছে আপনার কথা যে আমাদের সমাজ বা রাষ্ট্র এই বিধানটির জন্য বা এই ব্যবস্থাটির জন্য তৈরি হয়নি, সেটি আপনি বলতে চাইছেন, নাকি আপনি বলতে চাইছেন যে আমি বলতে চাইছি গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে, দ্য হাইয়েস্ট
মানে অথরিটি হচ্ছে পার্লামেন্ট। সেই পার্লামেন্টের চেহারাটা এখন কি? পার্লামেন্টে এখন জনগণের ভোট ছাড়া সম্পূর্ণ ভোট ছাড়া একটি দেশে সরকার গঠিত হয়েছে। সেটা আমরা ব্যাখ্যা আগে দিয়েছি যে 153 জন হয়ে গেলে তো লাগে না। মনে করছেন যে এই পার্লামেন্ট এই বিধান আনুক সেটি চান না আপনারা? এই পার্লামেন্ট আগে গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এই যে বিষয়গুলো, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। তাহলেই শুধুমাত্র জনগণ তার ভোটাধিকার পেতে পারে। এখন এই যে আপনি বললেন যে এটা এক না করতে কিভাবে গঠিত হবে, আমরা সিটি কি বলেন উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে আমরা দেখলাম যে প্রথমে 1 দফা এবং 2 দফা, প্রথম মানে 2 দফা সেই নির্বাচনে মোটামুটি মানে সহনশীল পর্যায়ে ছিল, মোটামুটি ভালো হয়েছে। যখন দেখা গেল যে 1 এবং 2 দফায় মেজরিটি সিট চলে আসছে আপনার বিএনপির পক্ষে, বিএনপি পাচ্ছে, তারপর থেকে একবার তাণ্ডব শুরু হয়ে গেল, জোর করে রিক্সা করে ভোটারদেরকে বের করে দিয়ে এইভাবে নির্বাচনগুলো করা হলো। আজকে এখানে যদি এইভাবে দলীয় মনোনয়নই হয় এবং সেই ক্ষেত্রে যে এটা আমার আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্র অনেকে থাকবে, বিএনপির একজন থাকবে, বিএনপির একজন থাকবে, আওয়ামী লীগের একজন থাকবে, বিভিন্ন দলের থাকবে, স্বতন্ত্র থাকবে। দেখা যাচ্ছে স্বতন্ত্র লোকটাই হয়তো সেখানে মানে উপযুক্ত, বা অন্য একটা দলের লোক উপযুক্ত হতে পারে, বা জনগণের তিনি মানে হয়তো পরীক্ষিত লোক, তাকে বাদ দিয়ে সেখানে জোর করে জবরদস্তি করে দলীয় প্রার্থীকে পাশ করানো হবে, যেটা হচ্ছে। কারণ দেশে তো কথা বলার অধিকার নেই, দেশে তো মানুষ আমরা 5 জন একজন, এই কারণে আপনাদের এখানে আমাদের আপত্তি। আমরা দেশে দেখলাম যে আপনারা হয়তো এই সামনের স্থানীয় সরকার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনার দল হয়তো অংশ নিতে পারে, যদিও আমাদের দলের অবস্থান হচ্ছে পার্লামেন্টে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা পার্লামেন্টে আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট ইলেকশন উইদিন 90 days from the date of dissolution আমরা ইলেকশন চাই, not that the parliament election will be held 90 days before dissolution of parliament আমরা চাই না। এটা অসঙ্গতিপূর্ণ, সাংঘর্ষিক, পৃথিবীর কোথাও নাই যে একটা পার্লামেন্ট বহাল আছে আবার একটা পার্লামেন্ট আপনি নির্বাচন করবেন। একটা স্কুলের মানে হেডমাস্টার পদে বহাল আছেন, আরেকটা হেডমাস্টার এখানে নিয়োগ করবেন, এটা হয় না। এই জিনিসগুলোকে ঠিকঠাক করে এদের একটা ডায়ালগের দরকার, আলাপ আলোচনার ভিত্তিতে একটা নিরপেক্ষ নির্বাচন দরকার। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন প্রশাসক, এটা সংবিধানের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এবং অসঙ্গতিপূর্ণ। কেন সাংঘর্ষিক? যে আপনার টেনিওর শেষ হয়ে গেল অথবা যে কোনো কারণে একটা চেয়ারম্যানের পদ শূন্য হলো, সেখানে মানে পার্লামেন্টে যেমন বিধান আছে যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড 123 অফ দি কনস্টিটিউশন, আর্টিকেল 123 অফ দি কনস্টিটিউশন আছে যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days ফ্রম দি ডেট অফ ডিসলিউশন অফ পার্লামেন্ট। এখানে যেমন 90 দিনের মধ্যে করতেই হবে, ঠিক তেমনি আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন যখনই ইউনিয়নের টেনিওর শেষ হয়ে যাবে তখনই একটা টাইম আপনি বেঁধে দেন, 90 দিন, মানে মিনিমাম 90 দিন, মানে 90 দিনই ম্যাক্সিমাম না, কম দিনেও দেওয়া যেতে পারে, কিন্তু 90 দিনের মধ্যে আপনার বিধান। এই নির্বাচন যতদিন না হবে ততদিন ওই চেয়ারম্যান ওই 90 দিন তিনি ক্ষমতা থাকবেন। যদি কোনো কারণে সেই নির্বাচন না হয় তাহলে 7 দিন পিছোতে পারে, 15 দিন পিছোতে পারে, সে 15 দিন নতুন চেয়ারম্যান ওত নেওয়ার আগ পর্যন্ত ওই চেয়ারম্যান থাকবে, তারপরে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে না। আজকে যদি যে ব্যবস্থাটা ওনারা নিয়ে কথা বলছেন, নানান কথা, ওই যে এটা কিন্তু তাদের কথাও কিন্তু মানে বৈপরীত্য আছে। কেয়ারটেকার আমরা মানি না, যে পার্লামেন্ট যখন শেষ হয়ে গেল, গভর্নমেন্ট যখন ডিসলভ হলো, তখন আবার ইলেকশন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময় যে কেয়ারটেকার বিধান, এইটা ওনারা বলছেন এটা মানি না, এটা গণতান্ত্রিক ধারাবাহিকতার বিপক্ষে। তাই যদি হয় তাহলে আজকে স্থানীয় সরকার সেটা করবেন কেন? আর ওইটা নিয়ে যে করেছিলেন যে আপনারাই তো চেয়েছিলেন 96, এই আর কি। এখন নিতাই বাবু যতগুলো কথা বলেছেন আমি জানি না সবগুলোই আপনার দৃষ্টিতে বা দর্শকদের দৃষ্টিতে প্রাসঙ্গিক ছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখানে উনি যেটা বোঝাতে চান যে বিএনপি না আসা পর্যন্ত কিছুই করা যাবে না, এই দেশ বিএনপিকে লাগবে। কোথায় না আসা পর্যন্ত মানে এটা উনি তো বলে গেছে, আমরা নাই, এভাবে বলি নাই, আমরা নাই মানে আমরা মানে জনগণের দল, ব্যক্তি, আমরা মানে অপরিহার্য না।
আপনারা নির্বাচনে আসেন নাই, আপনারা নির্বাচনে আসেন নাই, সেটা আপনাদের ব্যর্থতা, আপনাদের রাজনৈতিক ব্যর্থতা, সিদ্ধান্তে ভুল, এবং আপনাদের খামখেয়ালির জন্য তো জনগণ এর মূল্য দেবে না। তারপরে তো জনগণ অনেক মূল্য দিচ্ছে। 90টা দিন পর্যন্ত আপনারা নির্বাচনে না গিয়ে যে অপরাধগুলো করেছেন বাংলাদেশে, এই প্রত্যেকটা অপরাধের তো আপনার বিচার হওয়া উচিত, এবং বিচার হবে এটাই আমি আশা করি। কারণ আপনারা নির্বাচনে আসেন নাই আপনাদের রাজনৈতিক কৌশলের কারণে, সেজন্য জনগণকে তো আপনি আঘাত করতে পারেন না। আর এই যে বলেন যে একটা নির্বাচিত না অনির্বাচিত, আমি তো নির্বাচন করেন নাই, এই কথাটা কিন্তু নির্বাচন করছি দাদা কারণ গেছে এই কথাটা না, আমি কিন্তু নির্বাচন করেছি, আমি কিন্তু নির্বাচিত হয়ে যাচ্ছি। সেই জন্য তিনি এবার 153 না 154 জনকে আলাদা করে বলেছেন। বলারও দরকার নাই, কারণ আমি বলি খেলা যখন শুরু হয় তখন যদি কোনো দল মাঠে না থাকে, রেফারি কি করে? রেফারি তো যারা নামছে তাদেরকে একটা গোল দিয়া বিজয় না, পরে আরেকটা খেলার আয়োজন করে। কোনটা? একটা দল খেলার একটা আয়োজন করে, সেটা তো এতদিন হয়ে যেত, আপনারা তো সেটা মানলেন না। আপনারা বরং নির্বাচনে গেলেন না, কিন্তু আপনারা করলেন, আপনার নির্বাচনে প্রতিহত করলেন। এই প্রতিহত করতে গিয়ে কি করেছেন আপনারা? প্রতিহত করতে গিয়ে আপনি 600 স্কুল পড়াই জ্বালাই দিয়েছেন সেন্টার বলে, আপনি প্রিজাইডিং অফিসারকে হত্যা করছেন, আপনি রিটার্নিং আপনার পুলিশ অফিসারদেরকে মারধর করছেন, হত্যা করছেন। এমনকি এই দৃশ্যগুলো তো নিশ্চয়ই চ্যানেল আইতেও রেকর্ডিং আছে, যে ভোট দিতে যাচ্ছে মানুষ, সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে বিএনপি জামাতের লোকেরা ভোটারদেরকে পিটাইতেছে। এইটা যদি হয় গণতন্ত্রের রূপ, আমি ভোট দিতে যাব, এটা আমার অধিকার, এই অধিকারটা তো আপনি মানেন না। সুতরাং যারা গণতন্ত্রের বেসিক জায়গাটায় যাদের দুর্বলতা, যাদের ব্যর্থতা, তাদের মুখে এই গণতন্ত্রের কথা মানায় না। আর একটা কথা যেটা উনি বলেছেন অপ্রাসঙ্গিক, তত্ত্বাবধায়ক বিষয়, তত্ত্বাবধায়ক বিষয় তো মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন, এটা আমাদের, এটা যে কোনো মানুষ পড়লেই বুঝবে সংবিধান। সেখানে আমাদের সংবিধানের মূল ভিত্তি হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ রাষ্ট্র চালাইতে পারবে না। বাংলায় যদি বলি, আরো সাংবিধানিক ভাবে বলতে গেলে আরো সুন্দর করে বলা যায়, বাংলায় দাঁড়াবে যে নির্বাচিত ব্যক্তি ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে কোনো পর্যায়ে পারবে না, কোনো মতে পারবে না, কোনো স্থানীয় পর্যায়ে পারবে না। সেটি আছে, প্রশাসকের বিধান। যেখানে সুপ্রিম কোর্ট বললো যে আপনারা এটা আলট্রা ভায়াস, অর্থাৎ সংবিধানের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক, আগে যেটা করেছেন সেটা ঠিক হয়নি, ভবিষ্যতে পার্লামেন্ট যদি চায় তাহলে একবার বা দুইবার আপনারা আবার কেয়ারটেকার সিস্টেম করতে পারেন, সেটাও করতে হবে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে। তো এই যে কথাটা মহামান্য সুপ্রিম কোর্ট বললেন, তার ভিত্তিতে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন, খালেদা জিয়াকে টেলিফোনে কথা বলেছেন, তাদেরকে সরকারে অংশগ্রহণ করতে বলেছেন। অর্থাৎ আমরা যারা পার্লামেন্টে আছি, আমরা সবাই মিলে একটা সরকার গঠন করি এবং নির্বাচনটা হোক। আপনারা তো কোনো দিকেই গেলেন না, আপনারা যখন যান নাই তখন এখানে আপনাদের আর কথা বলা বোধ হয় আইনগত অধিকার বা সঙ্গত কোন নীতিগত অধিকার থাকে না, আপনাদের থাকে না, বিএনপি থাকে না, এই কথা বলতে পারেন না আপনারা। জি মিস্টার চৌধুরী, না এই কথাটা মানে উনি যে ব্যাখ্যাটা, এটা বহু পুরনো ব্যাপার, তো বহুবার আলোচিত হয়েছে। আমি বাবু ধীরেন্দ্রনাথ শম্ভুর মানে অবগতির জন্য বলতে চাই যে ডেমোক্রেসি হচ্ছে রুল অফ মেজরিটি। আপনার 300 সিটের মধ্যে যদি 151টা সিট আপনি আগে হয়ে যায়, তখন আপনি সরকার গঠন করার জন্য এন্টাইটেলমেন্ট হয়ে যায়, পেয়ে যান আপনি। এখন যখন 153টা আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, মানে কোনো ক্যান্ডিডেট পাওয়া গেল না 153 সিটে, এই 153 সিট যখন হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা সরকার গঠন করার অধিকারী হয়ে গেলেন। পরে 147 যার মধ্যে আপনি আছেন, তারা ওই যে 5%, 10% যাই ভোট পান, এই ভোটের কোনো ওইটা ইলেকশন যদি 6 মাস পরেও হতো, তাতে কিন্তু গভর্নমেন্ট ফর্মেশনের কোনো অধিকার নাই, তো সরি কোনো বাধা নেই। তো যেহেতু গভর্নমেন্ট ফর্ম হলো উইদাউট ভোট অফ দ্য পিপল, সেই পিপলের ভোট ছাড়া যে গভর্নমেন্ট হয়, একে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা যায় না। কারণ পিপলসের ভোট ছাড়া কেউ এমপি হতে পারে না, কারণ মেম্বার অফ পার্লামেন্ট উইল বি ইলেক্টেড বাই ডাইরেক্ট ভোট অফ দ্য পিপল, এটা আপনার সংবিধানে বলা আছে। অতএব এটা সংবিধানে ছাড়া। তবে আপনি বলবেন তাহলে আমরা আসছি কেমন করে? ওই যে বললেন যে আপনারা ওই সময় আসান নাই, মানে একদল মাঠে এসছে আবাহনী, খেলা হওয়ার কথা ছিল আবাহনী মোহামেডান আসেনি, অতএব কমিটির সাথে খেলা হয়েছে, এই খেলা কেউ দেখতে যায়নি, এটা হলো আপনাদের যুক্তি। ওই রকম যদি হয়ে থাকে, তাহলে যারা প্রকৃত খেলা দেখতে চায়
তাদের জন্য আরেকটা খেলা আয়োজন করা দরকার ছিল, এবং সেটাই প্রধানমন্ত্রী তৎকালীন আওয়ামী লীগের নেত্রী তিনি বলেছেন যে এটা ধারাবাহিকতা রক্ষার জন্য এটা একটা নির্বাচন, এবং পরবর্তী সময় এতদিন একটা নির্বাচন করে এই দেশ, এই জাতি, এই জনগণ, যাদের দেশের জনগণের দেশ, তাদেরকে আপনার মুক্তি দেওয়া উচিত ছিল। বিএনপি জনগণের পক্ষে কথা বলে, বিএনপি দেশের জনগণকে প্রতিনিধিত্ব করে, বিএনপি একটি ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, বিএনপি ইজ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সেই জায়গা থেকে বিএনপি কথা বলে। আপনি বিএনপি নাই, আপনারা আছেন, এই কথা বলে তো হবে না। আর এই যে বলছেন যে আপনার উপজেলা পরিষদ, স্থানীয় পরিষদ, এখানে আপনি পার্লামেন্টের ব্যাপারে এক কথা বললেন, আর এখানে অবশ্য উনি বলেছেন যে সবকটি জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়া উচিত। আর সুপ্রিম কোর্টের রায়টা কি ছিল? আমরা তো সুপ্রিম কোর্টে ছিলাম, আমরা সেটা মানে পরে দেখেছি, কোর্টে যখন মানে জাজমেন্ট দেয় তখন আমরা কোর্টের ভিতরেই ছিলাম। অ্যাজ বিং এ লয়ার অফ দি সুপ্রিম কোর্ট আমরা তো সেখানে ছিলাম। সেখানে সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ, যে ব্যবস্থা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আরো 2টি মানে টেনিয়র আপনারা এটা মানে রাখতে পারেন, মানে এটা থাকা উচিত, এটি থাকা উচিত থাকতে পারে, সংসদ চাইলে থাকতে পারে। এই বিতর্ক আমরা যাবো না, আপনি এটা করেন। মেইন বিতর্কটা যে সংসদ চাইলে এটা থাকতে পারে, তো সংসদে তো আপনারা ছিলেন, সেখানে অন্যান্য দল ছিল, আরো দল তো ছিল, সকলের সমন্বয়িত মাননীয় প্রধানমন্ত্রী না বছর আমরা রাজনৈতিক দল চাইলে সরকার গঠন করি, এই সরকারের দায়িত্বকে শুধু নির্বাচন করা। পরবর্তী সময় আমাদের সেখানে সহযোগিতা করেন নাই। পরবর্তী সময় আমরা কিন্তু একটা কথা আমরা বলছি 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে, 15th অ্যামেন্ডমেন্ট এইটি যে ওনারা করলেন, সেখানে কিন্তু আমাদের বক্তব্য আছে, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। সেই 15th অ্যামেন্ডমেন্টে একটা জিনিস আপনি আনবেন, সেটা কি যে ওই যে মেয়াদ অবসানের কারণে সংসদ বিলুপ্ত হইবার 90 দিন পূর্বে সংসদ নির্বাচন হতে হবে। তাহলে মেয়াদ অবসানের 5 বছর যে পূর্ণ হবে তার 90 দিন আগে সংসদ নির্বাচন আপনি করবেন। তার মানে তাহলে সংসদ থেকে গেল, আপনি এমপি থেকে এমপি ইলেকশন করবেন। আর আমাদের জিল্লুর রহমান সাহেব উনি যদি এমপি ইলেকশন করেন, উনি এমপি না থেকে করবো না, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না। আমরা বলছি এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য। আর পরবর্তী আরেকটা কথা বলা আছে যে অন্য কোনো কারণে সংসদ বিলুপ্ত হইবার পরবর্তী 90 দিনের মধ্যে, আজকে যদি আপনি নির্বাচন দেন, মধ্যবর্তী নির্বাচন, যেটা আজকে মানে জাতীয় দাবি গণদাবিতে পরিণত হয়েছে, সেই নির্বাচন দিলে এখন সংসদ ভাঙতে হবে, ভেঙে 90 দিন পরে আপনি দেবেন। এই ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় তুলেই আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার নাও মানেন, তো নিরপেক্ষ নির্বাচন বলতে পূর্ব শর্তগুলো কি পূরণ করতে হবে, আলোচনা করতে হবে। আমি আসছি আপনার কাছে, আমার কথা তো আপনারও আমারও। দেশটা শুধু আওয়ামী লীগ কোনদিন আওয়ামী লীগের দেশ বলে না, এটা জনগণের দেশ। দেশটা জনগণ, কিন্তু একটা জায়গায় এবং জনগণের একটা জায়গায় আলোচনা করেন না, ক্ষুদ্র অংশকে আপনারা রিপ্রেজেন্ট করেন। না না না, জনগণের ক্ষুদ্র অংশ আমরা রিপ্রেজেন্ট করি, সেটাই আমরা জানি। আপনারা মেজরিটি রিপ্রেজেন্ট ভোট দেন, কিছু নিরপেক্ষ নির্বাচন। আপনি তো নিজের ফাউন্ডেশনই নাই, নিরপেক্ষ আপনি কি দলটা করে সেই দলের আদর্শ কি? নিরপেক্ষ আপনি বলেন, আপনি তো দল করেন। আমি আগে বলেছিলাম না, শোনেন, আপনি তো দল করেন, যে দলটা করেন নিরপেক্ষ দলের আদর্শিক ভিত্তিটা কি? আদর্শের ভিত্তি বাংলা ভিত্তি। কি ভিত্তিকে বলে? জাতীয়তাবাদ। কিসের জাতীয়তাবাদ? ন্যাশনালিজম। জাতীয়তাবাদের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়া একজন মানে যে ঘোষক না তার ঘোষক বানাইয়া এগুলো আপনাকে আমরা চেষ্টা করে বলি, শোনেন আপনাদের সঙ্গে এরপরে আমরা আলোচনা আসবো না যতদিন আপনারা ভালো পথে, যতদিন আপনারা যতদিন সঠিক পথে না যাবেন, যতদিন আলোচনা হবে না। আপনাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটি তো গণতন্ত্রের ভাষা না, অনেকগুলো জায়গায় আপনি জানেন যে মুক্তিযুদ্ধের অর্জন এবং আমাদের যে মর্যাদার জায়গাগুলো, সংগ্রামের যে সুদীর্ঘ জায়গাগুলো, এই জায়গাগুলোকে অস্বীকার করে এই দেশে রাজনীতি করার কোন জায়গাতে তো মূলত আপনারা বিশ্লেষণ করেন। আমি কথা বলি, যারা নেতারা, আমি বিএনপির সব নেতা কর্মীকে বলবো না, আর কারণ বিএনপি অনেক সাপোর্ট করে, এই সাপোর্টের অর্থই না আপনার আদর্শটা কি? আপনি এই দেশটাকে তো স্বীকার করেন না, এই দেশের মুক্তিযুদ্ধের মহানায়ককে স্বীকার করেন না, আপনারা জাতীয় পতাকাকে আপনারা পদদলিত যারা করে, যারা আমাদের শহীদ ভাঙে, তাদের সঙ্গে আপনি ঐক্য করেন। আপনাদের তো এই দেশে রাজনীতি করার মৌলিক অধিকারই তো নষ্ট হয়েছে। একটু শুনি, অনেক আপনি গুরুতর অভিযোগ করেছেন আপনি, তাহলে ওনার কাছ থেকে একটু শুনতে হবে। না, ওনাদের ভাষা তো এর বাইরে যাবে না।
তো এখন কথা হলো যে না, ভাষার বাইরে যাবে না মানে আপনি যেখানে যাইতে পারলেন ভাষা সেখানেই যাবে। কোথায় তাহলে শোনেন একটু ধীর স্থির ভাবে কথা শোনা কেন, বাংলাদেশের জাতীয়তাবাদ আপনি অদ্ভুত জাতীয়তাবাদের নামের সঙ্গে ধীরের একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের এই অদ্ভুত জাতীয়তাবাদ আপনার কোথায় পেলেন? শোনেন, এর আবিষ্কার থাকে। আপনি তো পার্লামেন্টে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে যে দেশটা অলরেডি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশটা রচিত হয়েছে, যুদ্ধ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশটাকে আপনি সেখানে জাতীয়তাবাদ পাল্টাই দেন। আপনি বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, পাল্টাই দেন। তো এই বিপ্লবের মহানায়ক জাতির জনক, তার নামটাই আপনারা বলতে পারবেন না। আপনি দেশে রাজনীতি করবেন কোন অধিকারে? কোন অধিকার না আপনি রাজনীতি করেন? কোন অধিকার নাই এই দেশে রাজনীতি। এটা হতে পারে না। এখানে এখন ওখানে উনি বলুক, আমরা তো কাউকে অস্বীকার করি, আইন করে নিষিদ্ধ করেন, তারপর আমরা তো কাউকে অস্বীকার করি। বাবু আপনাদের শুনেন, আপনি এই দেশের ব্যাপক জনগণকে মিসলিড করতেছেন, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনারা উনি একটু বলুক। না বলুন আপনি বললেন, মানে যাদের কোনো বিন্দু মাত্র ধৈর্য সংস্কৃতি। আপনি তো বলেই যাচ্ছেন, আপনি তো প্রথম ধানবান্ধে শিবির গীত গায়িকার কথা সঞ্চালক আপনাকে মনে করে দিল যে আপনি পিন পয়েন্টে কথা বলেন। এখন উনি বলুক, তারপর আবার আপনি বলুন। আমি আর বলবোই না। না বলবেন না, আমি আর বলবোই না। প্রথম কথা হচ্ছে আমার কথার মধ্যে আমি কথা বলে উনি যেন কথা না বলেন। ঠিক আছে, উনি বলবেন না। আমরা একাডেমিক আলোচনা করতে চাই। জি, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য কোনটুকু? গুণগত মানে এথনিক্যালি আমরা বাঙালি, জন্মসূত্রে ভাষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে আমরা বাঙালি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, এই দেশে বাঙালি আছে, গারো আছে, হাজং আছে, মায়ারমা আছে, খাসি আছে, জয়ন্তী আছে, বহু মানে জাতিসত্তা বহু জাতির লোক এখানে বসবাস করে। আচ্ছা, এখন একটা সময় ছিল প্রাচীন মানে গ্রিকে, রোমে, মেসোপটেমিয়ায়, সেই মানে প্রথম যখন একটা রাষ্ট্র কল্পনা হলো তখন একটা জাতি একটা রাষ্ট্র গঠন করত, একে বলতো জাতি রাষ্ট্র বা ন্যাশনাল স্টেট। এবং পরবর্তী সময় দেখা গেল একটা রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে শুধু একটা জাতি বসবাস করে না, সেখানে বহু জাতিসত্তা, ধর্ম, বর্ণ সব এসে এক জায়গায় বসবাস করে। তখন তাদের জাতীয়তাবাদটা কি হবে? তখন আপনার বলা হলো এটা হবে স্টেট ন্যাশনালিজম। ভারত স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহরু যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি বললেন যে এখন আমরা এই ভারতের বহু জাতিসত্তা, বহু ধর্ম, বর্ণ সবাই আছে, সবাই মিলে আমাদের একটা আইডেন্টিটি আসতে হবে, সেটা হলো মানে বৈচিত্র্যের মাঝে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা এখন ইন্ডিয়ান, আমাদের একটাই পরিচয় হবে, আমাদের জাতীয়তাকে দেখবেন মানে জাতীয়তাকে ভারতীয়। আচ্ছা, পাকিস্তানের কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান আমার সাথে সাথে বললেন, ফ্রম টুডে উই আর নো মোর মুসলিম, নো মোর হিন্দু, নো মোর খ্রিস্টান, নো মোর পার্সি। হিন্দু ইজ সিস টু বি হিন্দু, মুসলিম ইজ সিস টু বি মুসলিম, খ্রিস্টান ইজ সিস টু বি খ্রিস্টান, উই আর নাও পাকিস্তানি। এটা হল স্টেট ন্যাশনালিজমের কথা। বাংলাদেশে যখন আমাদের এই বাঙালি ভৌগোলিক সীমারেখার মধ্যে, হ্যাঁ এটা ঠিক যে আপনার 52 ভাষা আন্দোলন, 62 মানে শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 ছাত্র আন্দোলন, 11 দফা আন্দোলন, এগুলোর মধ্যে আমরা বাঙালি মানে ভাষা, সংস্কৃতি এসব নিয়ে আমরা আন্দোলন করছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় বা স্বাধীনতা যুদ্ধের পরে আমরা আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে সমস্ত নাগরিককে আমরা একত্র করলে আমাদের পরিচিতিটা কি হবে? হোয়াট উড বি আওয়ার পরিচিতি? সেটা হলো বাংলাদেশি। কিন্তু তাই বলে আমরা বাঙালি না, তা তো না, আমরা বাঙালি এবং বাংলাদেশি। এখানে এই জিনিসটা মানে বোঝার অভাব, এটা অনেকেই বোঝে না এবং জানে না, এই জন্যই প্রবলেমগুলো হয়। পৃথিবীর সমস্ত জায়গায় এখন স্টেট ন্যাশনালিজম হলো পরিচিত, চায়না তো তাই, পৃথিবীর এভরি হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন কথা হচ্ছে যে এগুলো একটা দিক। অন্য দিক হচ্ছে যে উনি বলবেন যে আপনাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। অধিকার কি আপনার কাছ থেকে? অধিকার কি আমি মানে জেনে নেব, না আপনার মানে বিষয়ের উপরে অধিকার হবে? অধিকার আছে কি নাই অপেক্ষা করেন, একটা নির্বাচন দেন, তখন দেখবেন। আপনারা মানে ইয়েকে আমি বলেছি যে আদর্শ নিয়ে কথা বলেন, যে অ্যাঙ্গেলে, ওই অ্যাঙ্গেলে কথা বললে এই দেশে আপনার রাজনীতি করার অধিকার নেই, এই কথা কিন্তু আমি বলছি। এটা মিসলিড করে নেবেন। এই দেশে
বিএনপি রাজনীতি করার অধিকার নাই, আমার রাজনীতি করার অধিকার নাই, আপনার রাজনীতি করার অধিকার আছে। আপনি কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন, কোন জায়গা, কোন সেক্টরে, এটা কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন? প্রশ্ন করেন কেন? আমি প্রশ্ন করি এই জন্য যে আপনি বলেন যে আমরা মুক্তিযুদ্ধ করিনি, আপনারা কেন শোনেন? আপনি কেন এটা হিস্ট্রি আপনি ভুল করতেছেন? এই কথা কিন্তু বলি নাই। আমি কোথায় মুক্তিযুদ্ধ করি সেই প্রশ্ন আপনি কেন করবেন? সে প্রশ্ন আমি করবো কেন? সেটা আমরা দুজন একত্রে বসে চা খাবো, তখন বলবো না কে কোথায় ছিলেন। চা খাওয়ার সময় বলবেন, কিন্তু এখানে পাবলিকলি দেশের সামনে জনগণ থেকে ওই কথা বলি নাই। ঔদ্ধত্যপূর্ণ কথা, ঔদ্ধত্যপূর্ণ না, এটা বাস্তব কথা। শোনেন, এই ঔদ্ধত্যপূর্ণ কথা তো আমরা বলবোই। আপনি সঠিক জায়গায় রাজনীতি সিনিয়র পলিটিশিয়ান, আমি জানি। আচ্ছা, আপনার সঙ্গে ওনার সঙ্গে দেওয়াই ঠিক নাই, কারণ উনি তো দল বদলেন, উনি বিএনপির সঙ্গে উনি তো আপনার তো কোনো নীতিই নাই, আপনার দলে তো। আমি আমার দলটা আমি আমার জন্ম থেকে করি। সিনিয়র পলিটিশিয়ান না, আমার মনে হয় এই আলোচনার মধ্যে আমি আরেকটি প্রশ্নের মধ্যে যাচ্ছি। এই সমস্ত বিপদ দেখে দিতে হবে কেন? বাংলাদেশ এখন এই দুজন বিদেশি নাগরিক হলো এবং বিদেশিরা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নানাভাবে। তো এই যে বিদেশিদের হত্যাকাণ্ড বা দেশটাকে একটা জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারের দিক থেকে বলা হচ্ছে এইসব ঘটনার সঙ্গে বা এইসব পরিস্থিতি তৈরি করার জন্য এই ষড়যন্ত্রের সঙ্গে আপনার দল, আপনার নেত্রী যুক্ত। আপনার অভিযোগ কিভাবে খণ্ডাবেন? আগে একদিন এবং আজকে একদিন, আজকে এবং ধারাবাহিক ঘটনাগুলো আপনি দেখেন। মানে প্রধানমন্ত্রী নিজে তিনি দায়িত্বহীনভাবে উনি যে মন্তব্য করেছেন যে এই যে বিদেশি নাগরিক হত্যার সাথে লন্ডনে বসে বিএনপির চেয়ারপারসন তিনি এই ইন্ধনগুলো দেখছেন বা তিনি জড়িত আছেন, তিনি কেমন করে জানলেন এটা? এই যে দায়িত্বহীনভাবে তিনি যে বললেন যে বেগম জিয়া তিনি জড়িত আছেন, অতএব এর দুইটা দিক আছে। একটা হলো যে এই যে বিদেশি নাগরিকদের হত্যা বা এর সাথে জঙ্গি তৎপরতা, এই জিনিসটাকে প্রকৃত ঘটনাকে উদ্ঘাটন করা, কারা জড়িত বা কে এর সাথে মানে প্রকৃত, এইটা আমরা জানতে চাই। এটাকে বিচার ব্যবস্থায় তদন্ত কার্যক্রমে একদিকে যেমন এটা বাধা সৃষ্টি করে, সরকার প্রধান হিসেবে এটা উনি বলতে পারেন না। এটা একজন সরকার প্রধান এভাবে বললে সেটা দায়িত্বহীনতার পরিচয় হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এই ঘটনা যদি এইটা বলার সুযোগ করে দেয়, যে এই ঘটনা দিয়ে যদি এইটা বলার একটা সুযোগ আসে যে একটা ঘটনা ঘটছে, অতএব এই সময় এই সুযোগে আমরা মানে ওই যে সে মামা বাড়িতে আগুন লেগেছে, এই সুযোগ এই সলকে আমরা ভাত খেয়ে নিই, অতএব এই ঘটনার কারণেই আমরা এখন বিএনপিকে ঢালাবো, আমরা দৌড় দিতে পারছি, তাহলে প্রমাণ হয় যে এরকম একটা ঘটনা তৈরি হতে পারে ওনাদের দ্বারা। এরকম একটা ঘটনা তৈরি করে দোষটা বিএনপির ঘাড়ে দেওয়ার চেষ্টা করা। আমরা তাই বহু আগের থেকে বলেছিলাম যে যে দেশে লিবারাল ডেমোক্রেসি ফেল করে, যেখানে ডেমোক্রেসি কোনো স্পেস পায় না, সেখানে আপনার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সেখানে মাথা চাড়া ওঠে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে লিবারাল ডেমোক্রেসি বিএনপি করতে চায়। এই বর্তমান পরিস্থিতিতে আমরা পাঁচজন লোক নিয়ে একটা জায়গায় মানববন্ধন করতে পারি না, আমরা রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলতে পারি না। এই সারা বাংলাদেশে বিএনপির গঠন প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র গত কয়েকদিন আগে, মানে গত 4-5 দিন আগে আমার জেলা মাগুরার মোহাম্মদপুরে, তাও আমার নিজের বাড়িতে, আমি ভিতরে একটা ফ্যাকশন আছে, সব দলের মধ্যে ফ্যাকশন আছে, 2টা ফ্যাকশনকে নিয়ে আপনার 8-16 জন লোক নিয়ে আমি একটু চায়ের দরে সেখানে আমরা কথা বলতে চাইছি। এইটা দিয়ে রীতিমতো ওনাদের উপর থেকে মেসেজ এসেছে, টেলিফোন এসেছে, অমুক করছে তমুক করছে। সেখানে প্রশাসন থেকে বলা হলো যে এই মিটিং যদি আপনি করেন, তারপরে আমাকে ডাইরেক্ট বলো না, তারপরে আমি টেলিফোন করলে বললো যে স্যার আপনি সাবেক মন্ত্রী, আপনাকে আমরা বলতে পারিনি, বললে আপনাকে অসম্মান করায়, এই মিটিংটা আমরা মানে উপরে চাপ আছে করতে পারবো না। আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে আমি কথা বলবো, সে কথা বলার অধিকার আমার নাই। এবং ওই যে বললেন না যে ওনারা কত স্কুল পড়েছে, বাড়ি পড়েছে, আমরা পড়াবো কেন? এটা যদি ঘটনা হয় ওনারা নিজেরা পড়ে আমাদের ঘাটে দৌড় দিচ্ছে, ওনারা নিজেরা বাসা করছে বিএনপি মানে রাজনীতির জনগণের কথা না বলতে পারে, এইগুলো জনগণকে ভয় পেয়েছে। যেমন একবার বাক্সায় গঠন করেছিলেন, আজকে আবার সেই দিকে যাচ্ছেন নতুন ধারা।
নতুন বাকশাল করতে মানে যাই হোক একই কলের গান বারবার বাজতেছে। উনি ওই একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলা হয় না, এটা হলো যে উনি নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু একটা জিনিস বলেন নাই যে আমাদের কনস্টিটিউশনে অনির্বাচিত সরকার থাকার কোনো বিধানই নেই। আপনাকে নির্বাচন করতে হবে ইনটাই, এবং নির্বাচন না করলে কি হবে সেটা আমরা উপলব্ধি করতে পারি যে এই নির্বাচনটা যদি না হতো তো কি হতো দেশে। ওনারা তো সেখানে দেশকে গণতন্ত্র ওনারা তো লালন পালনের কথা বলেন, কিন্তু সেটি তো অনেকে বলছেন যে এটি নিয়ম রক্ষা নির্বাচন, আপনারাও বলেছিলেন এখন নিয়ম রক্ষার নির্বাচন, ঠিক এখন একটি ভালো নির্বাচনের দিকে কেন? নির্বাচন হবে কি হবে না এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী বলতে পারবেন কখন নির্বাচন হবে। ওনারা তো সেই স্পেসটা, ওনাদের তো সেখানে কথা বলার কোনো অধিকার নেই। এই জন্য যে ওনারা তো আমাদের কোনো অধিকার আপনারা বললেন হ্যাঁ যে আমরা বলছি নিয়ম রক্ষার অধিকার, নিয়ম রক্ষার নির্বাচন, সেটাকে আপনারা মানছেন? আপনাকে সেই নির্বাচনে সহযোগিতা করতেন এবং বলছেন যে আপনি তো দ্রুত নির্বাচনটা করেন, নির্বাচন করে আমরা আবার আলোচনায় বসবো। সে সুযোগ আপনারা জনগণকে দিয়েছিলেন, রাষ্ট্রকে দিয়েছিলেন, সরকারকে দিয়েছিলেন। তো আপনি যেটা করেন নাই সেটার জন্য তো আপনি গর্ব করতে পারেন না, আপনি যে কাজটা করেন নাই। আপনি যদি তখন সেই এই যে লিবারাল ডেমোক্রেসি, বারবার লিবারাল ডেমোক্রেসি মানে উদার রাজনীতি, উদার গণতন্ত্র, উদার গণতন্ত্রের কথা বলে সেদিন আপনার উদাহরণ নাই কেন? যে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সাংবিধানিক বাধ্যবাধকতা, ঠিক আছে নির্বাচন করেন, কোনো অসুবিধা নেই, নির্বাচনের পর গভর্নমেন্ট ফর্ম করার পরে আমরা আলোচনায় বসবো। এটা তো পৃথিবীর সব দেশে হতে পারে, আলোচনা তো হতেই পারে, এবং এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তো না করেন নাই, এবং তিনি যখন চাইবেন তখনই নির্বাচন হতে পারে। এটা পার্লামেন্টে তো একটা পার্মানেন্ট কিছু না, একটা প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি সংসদ ভেঙে দিলাম তাহলে তখন নির্বাচনের পথটা উন্মুক্ত হলো। আপনারা যারা আপনি বলছেন প্রধানমন্ত্রী কোন ম্যানেজ করতে পারেন না বা খুশি করতে পারেন নাই বা করতে পারেন নাই, ভাই আমরা তো নির্বাচন করতে যাই, আমরা তো খুশি কি সহজ হয় না? নির্বাচন করবো না, এদেরকে মোকাবেলা করবো, বীরবাবুর হাতে আংটিগুলো এদিকে গেলে সমস্ত কিছু আপনার নির্বাচন প্রস্তুত, নির্বাচন হচ্ছে, তার মধ্যে এই সমস্ত ঘটনা ঘটেছে, স্কুল পড়াইছে, সেন্টার পড়াইছে, মারছে, এর বাক্সগুলো লুট করছে। এটা কি গণতন্ত্রের, উদার গণতন্ত্রের লক্ষণ? নির্দয় বাবু বলেন আপনি, এটাকে আপনি বলতে পারেন? বলার কি কোনো আপনার রাস্তা রেখে? আরেকটা প্রশ্ন, যে এখন যে বিদেশিরা উদ্বিগ্ন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে, এবং এই যে দুজন নাগরিক মারা গেলেন, এবং আমি বলি উনি যেটা বলছেন ওনার দুঃখ হইল যে কেন প্রধানমন্ত্রী বিএনপিকে দোষারোপ করলেন। তদন্ত ছাড়া না, তদন্ত ছাড়া রাজনীতিতে আছে, রাজনীতির কারণে নিহত হলো। এই লোকগুলার জীবনে কোনোদিন বাংলাদেশে এরকম ঘটনা ঘটনা, এখন কেন ঘটলো এটা আপনি একটু, রাজনীতি ছাড়াও তো নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেটা যে সৌদি নাগরিকের জন্য ওই রাজনীতি মানে বিএনপি যাতে রাজনীতি না করে, ওনাদের তো মানুষ মারতে কোনো কষ্ট নাই। এই 2-3 মাসে তো অনেক মানুষই, নিরীহ মানুষ, তাদেরকে পুরাই মারছে। এখন তো বললেন আপনারাই মেরেছেন, আপনারা মারিয়ে মানে দোষ দিয়েছে। ওনারা তো ওইটাও বলেন যে ওই বোমাও আমরা মারছি, পেট্রোল বোমা। তো যাই হোক, এগুলো মানুষ বোঝে, এবং মানুষ বোঝে বলেই আজকে আপনাদের এত কিছুর পর আপনাদের কথা রাস্তায় নামে নাই। এই মানুষের সরকারের বিরুদ্ধে কিন্তু আপনারা কোন রাস্তায় মানুষ নামাইতে পারেন নাই, এটা মনে রাখবেন। এটাই একটা নেগেটিভ বিষয় যে না, জনগণের পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি। আপনারা এটা সমর্থনটা কিভাবে বলবেন? বলবেন কিভাবে সমর্থন নাই? ভোট দেন, আপনারা তো ভোট দেন, আপনারা তো পারলেন না মানুষ ভোট দিয়ে। আপনারা তো বলতেছেন এই সরকার অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক, জোর করবো। কিন্তু এই কথাগুলো বলার পরে এই দেশের মানুষ কি আপনার চেয়ে বোকা, আমার চেয়ে বোকা? মানুষ বোঝে না, তারা তো আপনার কথা নামলো না রাস্তায়। আপনার আরেকটা কথা, বিদেশ হত্যার ব্যাপারে বলবো, এটা একটা ষড়যন্ত্র। এই জন্য বেগম খালেদা জিয়া 90 দিন স্বেচ্ছায় উনি আবদ্ধ থাকলেন, সে থেকে আর বাবাকে উনি বললেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে তিনি এই স্থান ছাড়বেন। বালুর ট্রাকের কথা বলছেন, বালুর ট্রাক আসছে আপনাদের সুবিধার জন্যই, আপনারা আনছেন। কেন আনছেন? পুলিশ যাতে আপনারা, আপনাদের নেত্রী সুস্থ থাকে। আর পুলিশ আর সকল নেতা নেত্রী বেশি পুলিশ থাকে। আমার সঙ্গে তো পুলিশ আছে, পানির লাইন কেটে দিয়ে, আমার সঙ্গে তো এখন পুলিশ আছে। পানির লাইন, গ্যাসের লাইন কেটে দেয়, এটা কোন সুবিধা দেন? এগুলো যাতে আমি নামাজ না পড়তে পারি, এগুলো তো আপনারা শিখাইছেন। এটা আপনারা শিখাইছেন। আসল কথা এরশাদের আন্দোলনের সময় শেষ দিকে আপনি বিশ্বাস করবেন এরকম ঘটনা ঘটতে
আমাদের বাড়ির টেলিফোন লাইন কেটে দিচ্ছে, এগুলো তো আপনারা শিখেছেন। বিল খেলা কোনো বিল পায় না, ওনারা শিখিয়েছেন, কিন্তু আপনারা শিখেছেন, ওনারা শিখাইছেন এবং ওনারা এটা বলতে পারেন যে আমরা এটা করছি। এই যে আমি একটা কথা বলি, যে কথা আসল কথা বলি, যে ওনারা 90 দিনে পারলেন না, উনি চুপ করে থাকলেন, চুপ করে উনি বিদেশে চলে গেলেন, কবে আসবেন তার কোনো ঠিক নেই। ওখানে বসে উনি কি করেন? একজন রাজনৈতিক নেত্রী, চিকিৎসা করেন, দেশের কিসের চিকিৎসা? উনি তো সুস্থ মানুষ, ওনার ছেলে তারেক সেও সুস্থ, ওনার পায়ে সমস্যা এবং সে নিজে গাড়ি চালায় লন্ডনে, সব আমরা দেখি উনি সুস্থ, এবং তাদের টার্গেট হচ্ছে এখন এই সরকারকে অস্থিতিশীল করা, এই দেশে একটা গোলযোগ তৈরি করা, আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটাই তো জরুরি। কিন্তু একজন রাজনৈতিক নেতা যিনি দেশের নেত্রী ছিলেন, তিনি এইভাবে বিদেশের মাটিতে অবস্থান করতে পারেন না, কোন যুক্তিসঙ্গত কারণ অধিকার নাই আপনার, তাকে এই দেশে থাকতে হবে। কারণ উনি যদি জনগণের নেত্রী হন, তাকে তো এই দেশেই থাকার কথা। গেছেন, আপনি চলে আসেন, আসেন না কেন? আপনারা তো বলেন যে না আসলে আমরা আলাদাভাবে দল করতে, আপনি শুনেন, এই যে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাদের মূল টার্গেট, যেটা আপনার গ্রেনেড হামলাটা একটা 75 গ্রেনেড হামলা, এই জিনিসগুলো তো তাদের নেত্রীর জীবনে তো কেউ কোনোদিন একবার বোমা ফাটায় নেই, তাদের মৃত্যুকে তো কোনোদিন কিছু শব্দ হয় না। তো সমস্ত দোষটা কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের, যারা এই দেশটাকে স্বাধীন করলো, যারা এই দেশের মানুষের মুক্তির জন্য আমরা যারা জীবন দিলাম, সমস্ত দোষ কি আমাদের? ওনাদের কোনো দোষ নাই? এই দেশের রাজনীতিতে যত রকমের অপরাধ অপকর্ম সবকিছু ভুল হলো তারা। একটু শুনি ওনার কাছে। 75-এর পরে আমি আপনাকে বলি, আপনার 75-এর পরে আপনার এই ঢাকা থেকে ওনাকে কত মানুষকে যে ধরে নিয়ে গেছে, আপনি একটা চ্যানেল আইতে একটা দিয়ে দেন যে এরকম 75-এর পরে যারা হারিয়ে গেছেন তাদের আত্মীয় স্বজন সমস্ত চ্যানেল আইয়ের অফিসার, বাকি সময় তখন দেখতে পারবেন যে কিভাবে নির্মম ভাবে মানুষকে গুম করে তারা হত্যা করেছিল। আমাদেরকে হত্যা করতে পারে নাই, আমাদেরকে পুলিশ গ্রেফতার করে 3টা বছর জিয়াউর রহমান আমাদেরকে কারাগারে। তো এই জিনিসগুলোকে আমাদের মনে নেই, শুধু দোষ শেখ হাসিনাকে, তাকে মারতে হবে, আওয়ামী লীগের গভর্নমেন্ট উৎখাত করতে হবে, এটা তো ঠিক না। এই ধরনের রাজনীতিগুলো বাদ দেন। যদি বাকি সময়টা আমি কথা না বলি, আপনি কনক্লুড করেন, তারপর উনি যদি বাকি সময়টা উনি বলে, ট্রেজারি বেঞ্চে বসা, জনগণ বিচার করবে যে উনি সঠিক কথা বলছে কি না বলছে, তো জনগণ ছেড়ে দিলাম। এখন মূল বিষয়টা হচ্ছে এই যে ওনারা যে শেখ সাহেবের মানে প্রতি ওনাদের অগাধ মানে ভালোবাসা শ্রদ্ধা আছে এবং তার রাজনীতি ওনারা করেন, এই তো মূল তো এটি। 1975 সালের 15 আগস্ট, আমি আপনাদের অবগতির জন্য বলছি, 15 আগস্ট যে মর্মান্তিক দুঃখজনক ঘটনাটা ঘটল ধানমন্ডির 32 নম্বর মানে সড়কে, সেদিন শেখ সাহেবকে মানে বিভ্রান্ত বলেন যাই বলেন অভ্যুত্থানের মধ্যে তাকে হত্যা করা হলো। ওই দিনই শেখ সাহেবের মৃতদেহ 32 নম্বরে পড়ে থাকা অবস্থায় আরেকটা নাটক অভিনীত হচ্ছিল বঙ্গভবনে। মোস্তাক আহমেদের মন্ত্রিসভা, মোস্তাক আহমেদ শেখ সাহেবেরই মন্ত্রিসভারই মন্ত্রী ছিলেন, এবং তার মন্ত্রিসভায় এই আওয়ামী লীগেরই লোকজন সবাই গিয়ে, বাইরে কিন্তু যায়নি, সমস্ত যে উনি সেদিন তারা শপথ নিল। কে কে নিল আপনারা জানেন, মালিক উকিল বিদেশে যে কি বলছিল সেটাও দেশবাসী জানেন। এবং তখন মানে 25শে জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত দেশে কিন্তু বাকশাল ছিল একদল, কোনো এই সময় কোনো মিছিল হয়নি, মিটিং হয়নি, কিছু হয়নি। ওনারা সব কিন্তু মানে একটা মিছিলও করেনি, একটা জানাজাও করেনি, একটা প্রতিবাদ করেনি, সব দেশ ছেড়ে পালাইছে। এখন আমাদের বক্তব্য হলো, আজকে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যেভাবে আপনি অন্যায় অত্যাচার একদলীয় শাসন যেভাবে গুম খুন যে করছেন, মানে শত শত মানুষকে খুন করা হয়েছে, এখনো বাংলাদেশে হাজার হাজার মানুষ মানে কারাবন্দী, হাজার হাজার গ্রাম পুরুষ শূন্য, হাজার হাজার মানুষকে জেলে বন্দী রেখেছেন এবং বহু লোককে গুম করেছেন, খুন করেছেন এই আওয়ামী লীগ ক্ষমতা শুধু টিকে থাকার জন্য। এটা একেবারে কমপ্লিটলি ফ্যাসিবাদ, মানে বল প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা, এটা হিটলার মুসলিনের মতো বল প্রয়োগ করে। এর মানে বদলা মানুষ নেবে ভোটের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচন দিলেই মানুষের বদলা নিয়ে বলবে, এবং 30টা সিট ওনারা পাবেন না। ঠিক সেই কারণে এই যে লম্বা লম্বা কথা, ওনাদের রাজনীতি করার অধিকার নাই, ওনাদের করে নেই, আমাদের অধিকার আছে,
অধিকার আপনার জনগণের সমর্থন নিয়ে যদি আপনার থাকতেন তাহলে বলতে পারতেন যে আমাদের অধিকার আছে। জনগণের সমর্থনবিহীন একটা সরকার বা জনগণের সমর্থনবিহীন একটা রাজনৈতিক দল তারা যদি এত চিৎকার করে বলে তাহলে পরে আমরা বলতে চাই যে এই ফ্যাসিবাদ বেশি দিন টেকবে না। এই পৃথিবীতে হিটলার টেকেনি, নমরুদ টেকেনি, ফেরাউন টেকেনি, ফালাকো খান টেকেনি, চেঙ্গিস খান টেকেনি, মুসলিনী টেকেনি, আইয়ুব খান টেকে নাই, টিক্কা খান টেকে নাই। আপনারা ফ্যাসিবাদী অত্যাচার করে জিয়াউর রহমানও টিকে নাই, বলেন শেখ মুজিবও টেকে নাই, আপনি বাকশাল তো করেছে, রক্ষী বাহিনী দিয়ে 30,000 মানুষকে হত্যা করা হয়েছে, তখনও বহু মানুষকে গুম খুন করা হয়েছে। আমার বক্তব্য হল যে ফ্যাসিবাদ হবে না। যদি প্রকৃত দেশকে ভালোবাসেন তাহলে একটি নিরপেক্ষ নির্বাচন দেন এবং সেই নির্বাচনে জনগণ যদি আপনাদের ভোট দেয় আবার ক্ষমতায় যাবেন, এবং জনগণ যদি ভোট না দেয় তাহলে ক্ষমতায় যাবেন না। এই কাজগুলো আপনাদের করতে হবে। মিস্টার শম্ভু, যত কথাগুলি বললেন সে কথার উত্তর কি আমি দিতে পারবো না। আপনি সুযোগ করে দিচ্ছেন, তাকে সুযোগ করে দিচ্ছেন কথাগুলো বলার, সুযোগের কিছু না। আমি একটা কথা আমি আপনাকেও দিয়েছি, যেটুকু দিয়েছি, এই দেশটা একটা তৈরি হয়েছিল একটা বিপ্লবের মাধ্যমে। 30 লক্ষ মানুষ সেখানে জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছে, একই কাছে 30 লক্ষ। এটা আমি মুক্তিযুদ্ধের উপর কথা বলতেছি। সেখানে আপনার এই একটা বিপ্লবের মাধ্যমে তো দেশটা স্বাধীন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, একটা পাকিস্তানি সেনাবাহিনীকে এখানে পরাস্ত করা হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আলসাম, শান্তি কমিটি, যত রকমের নাম টাম ছিল এখন এগুলা ইতিহাসে আছে কিন্তু অনেক আমরা ভুলে গেছি। এই তাদেরকে পরাজিত করে তো দেশটা স্বাধীনতা হয়েছে এবং সেই স্বাধীনতা দেশটা যখন চলতেছিল মাত্র 3 বছর 7 মাসের মাথায় জিয়াউর রহমান তার নেতৃত্বে, কর্তৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশে একটা প্রতিবিপ্লব ঘটিয়েছিল এবং সেই প্রতিবিপ্লবের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দীর্ঘ 22 বছর তারা একাধিকভাবে একই চেহারায় ক্ষমতায় ছিল। কখনো এরশাদ, কখনো জিয়া, সামরিক শাসনের আপনার পার্লামেন্টের ক্যান্টনমেন্টের ছত্রছায়ায় তারা ছিল। সেখান থেকে শেখ হাসিনা পায়ে হেঁটে হেঁটে নিজের দেশে এসে সমস্ত মানুষকে তিনি উজ্জীবিত করলেন গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচনে আমরা 91 সনে তো আমরা জিতেছিলাম, কিন্তু সেখানে ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও কিন্তু শেখ হাসিনা আবার গণতান্ত্রিক ধারায় কিন্তু রয়ে গেলেন। তিনি কিন্তু বলেন নাই যে এই সরকার একটা প্রতিবিপ্লবী সরকার, তাদেরকে উৎখাত করতে অস্ত্রের ব্যবহার করা হবে। কিন্তু না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর মেয়ে গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি আবার সেই গণতন্ত্রের দিকে গেলেন, আবার সেই মানুষের কাছে গেলেন, আবার সেই 91 থেকে তিনি অপেক্ষা করতে করতে উনি 96 নির্বাচনে আবার এসে তিনি ক্ষমতায় আসলেন। এই যে ওলট পালট গুলো, এগুলো তো মাথায় রাখতে হবে রাজনীতি করতে গেলে। কারা এলো, কারা গেল, যারা গেল তারা কারা? তারা 75-এর প্রতিবিপ্লব তারা করে, বঙ্গবন্ধুকে হত্যা করে, মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে দাফন করে তারা ক্ষমতায় এসেছে। সুতরাং তারা যখন আবার ক্ষমতা এখন আসতে চায়, সেখানে কিছু কিছু নাটকীয় বিষয়টা থাকতেই পারে। এটা তো একটা যুদ্ধের মতো, তো একটা যুদ্ধই তো হচ্ছে এবং তারা কিন্তু যুদ্ধ চালাচ্ছে। তারা এই যে জামাতকে সাথে নিয়েছে, জঙ্গিবাদীদের সাথে নিয়ে, তাদের মূল টার্গেট হলো আওয়ামী লীগকে ক্রাশ করো, শেখ হাসিনাকে ক্রাশ করো। বঙ্গবন্ধুর ফ্যামিলিতে আগেই ক্রাশ করে দিয়েছে। এই জাতীয় যারা করে তাদের মুখে গণতন্ত্রের গণতন্ত্র উদারভাবে বলতেছেন, এগুলো তো মাথায় রেখে কথা বলতে হবে। এখন দেশটা আমরা একদিকে দেশ চালাচ্ছি, দেশের মানুষের হাতের অধিকার আমরা দিয়েছি, সোশ্যাল সিকিউরিটি আমরা দিয়েছি, শিল্প ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যখন বাংলাদেশ একটা বিপ্লব হচ্ছে এবং আমরা যখন একটা মধ্যমায়ের দেশে পৌঁছে গেছি, তখন তারা দেখলো যে এই দেশে আর প্রতিবিপ্লব ঘটানো সম্ভব না। যেই কারণে তারা এখন বিভিন্ন কৌশলে, কখনো বিদেশিদের মারবে, কখনো তারা দেশের মানুষ মারবে, কখনো আপনাকে আক্রমণ করবে, কখনো আমাকে আক্রমণ করবে। এভাবে তো তারা চালাচ্ছে। তারা তো সুস্থ ধারায় তো আসে না। তাদের কথাগুলো তারা যদি পরিবর্তন করে, তারা যদি এখনো বলে, যেটা আমরা তো বলেছি যে জামাতকে ছাড়ো, সুষ্ঠু রাজনীতিতে আসো, তারা জামাতের সঙ্গে ছাড়বে না। সুতরাং তারা জামাতের সঙ্গে থেকে এই দেশের মূল আদর্শ বিরোধী তারা করতেছেন, তাদের কথা কাজে সবই একরকম। এবং এই যে বিদেশি হত্যাকাণ্ড, এটা কিন্তু তাদের লীল নকশার একটা অংশ, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থাৎ দেশে তারা কোন রকমে পারতেছে না গভর্নমেন্টকে উৎখাত করতে, বিদেশিদের উপরে আক্রমণ করো, তাহলে বিদেশিরা আসবে না, বিনিয়োগ হবে না, ভয়ভীতি থাকবে, নানান কারণে দেশ আবার পিছনে চলে যাবে। এই সমস্ত পরিকল্পনা নিয়ে তারা এগুলো কাজগুলো করে। এই সমস্ত ঘটনার রিং মাস্টার কিন্তু
এখন বিদেশে। শেষ করতে হবে আমাকে। না, বিষয়টা হলো কি, এখন ওনারা শতমুখে বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, মানে এটা কিন্তু বলছে বাংলাদেশে কোনো জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে বাংলাদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশে জঙ্গি নাই মানে না, শেষে আমি সংক্ষেপে বলছি এই কথাটা যে ওনারা যে শেখ সাহেবের মৃত্যুটা ওনারাই মেরেছেন, আওয়ামী লীগের লোকজনই। কারণ শেখ সাহেবের মৃত্যুর পরেই ওই আলোচনা আমরা না গেলাম। এখন এই আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, এই কথাটা আমি দুটো সেন্টেন্সে বলি। একটা হলো যে গণতন্ত্র কবর দিয়ে একদলীয় বাকশাল করেছেন, আবার এখন সেই মানুষ কন্যা উনি যাকে বলছেন যে গণতন্ত্রের মানুষ কন্যা, হ্যাঁ, সেই ওনারাই আবার এখন বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে তার কথা বলার অধিকার থেকে বঞ্চিত করে রেখে ভোটের অধিকার। উনি বলছেন যে দেশের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্রের কথা আমরা এটা বলছি, বিরুদ্ধে যে অবস্থান। এই দেশটা আজকে সমস্ত পশ্চিমা দুনিয়া, হ্যাঁ, সমস্ত দুটো লাইনে শেষ করো, সমস্ত পশ্চিমা দুনিয়া যখন আজকে মানে গ্লোবাল টেরোরিজমের বিরুদ্ধে ফাইট করছে, ফাইটিং গ্লোবাল টেরোরিজম, যখন আপনার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাইট করছে, তখন ওনারা চিৎকার করে জোর করে বলছেন যে বাংলাদেশে জঙ্গি আছে, 195টা জঙ্গি ঘাঁটি আছে, বিভিন্ন কথা ওনারা বলেছেন। একটা সুন্দর শান্তিপ্রিয় দেশটাকে ওনারা জঙ্গিবাদের দিকে দিয়েছেন। এবং এই কথাগুলো এবং আজকে এখানে আমরা বলেছি যে বাংলাদেশে জঙ্গির কোন স্থান নাই, এবং আপনারা এই যে উলফা থেকে শুরু করে বাংলাদেশের 7 সিস্টারের যত বিদ্রোহী আসলো ছিল তাদেরকে আপনারা বাংলাদেশের জামাতের আপনারা 10 টাকা অস্ত্র অস্ত্র ধরা পড়েছেন কেন? 10 টাকা কি করে পারবেন? আমরা ধরা পড়ি। আচ্ছা, পরে আমি জামাতের তৎকালীন যে আমির তার বাসায় গিয়ে দোয়া চেয়েছেন, জামাতের সাথে একজোট আন্দোলন করেছেন। জামাতের সাথে আমাদের রাজনৈতিক জোট, জামাতের সাথে আমাদের আদর্শের জোট না, আদর্শ আমাদের আলাদা। মানে সোরের সাথে রাত্রি ঘুমাই, সোরের সাথে রাত্রি ঘুমাই, তখন আপনারা তো ঘুমাইছেন, শেষ করছি, চুরির সাথে আপনারা তো ঘুমাইছেন। আপনি খুব ভালো বলছেন ভাই, আপনি খুব মানে ভালোই করবেন ভবিষ্যতে। আমরা যেটা বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্যই আজীবনকাল আওয়ামী লীগ লড়াই করেছে, এবং গণতন্ত্রের মাধ্যমেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে। আপনারা তো ভারতে গিয়ে পালাচ্ছিলেন, আপনারা তো মুক্তিযুদ্ধ করেন নাই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে চিন্তামাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান চিন্তামাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে মারা দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার নিতারা চৌধুরী এবং মিস্টার ধীরেন্দ্র দেব নাসুম। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম সম্প্রতি মন্ত্রিসভা যে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় পরিচয় এবং দলীয় প্রতীকে হবে। অভিজ্ঞতা বলে যে সেটি হওয়াই বাঞ্ছনীয়, সেটি হলে এখানে কোনো রাগঢাক থাকে না, দুই হচ্ছে কোনো বিভ্রান্তির অবকাশ থাকে না, এবং তৃতীয়ত হচ্ছে যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে যে যদি আমাদের রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা থাকে তাহলে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে এক ধরনের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা চর্চা হলেও হতে পারে, এগুলো ইতিবাচক দিক। কিন্তু এই বিধানের যেটি যুক্ত করা হয়েছে যে প্রশাসক থাকতে পারবেন যদি নির্বাচন না হয়, নির্বাচিত প্রতিনিধি না থাকেন, এটি এখানেও আলোচনায় স্পষ্ট হয়েছে যে এটি আসলে সংবিধানের সঙ্গে যায় না, সংবিধানের পরিপন্থী এটি বিধান। এটি নিয়ে আগেও আমরা সমালোচনা করেছি সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে। কাজেই এই বিষয়গুলো সরকার ভেবে দেখবেন। নানা ধরনের নানা রকমের সমালোচনা এখানে আছে, এবং এই সমালোচনা করতে গিয়ে যেটি এখানে আমার এক অতিথি তার দলের অবস্থান থেকে বলছেন যে যারা এখন ক্ষমতায় আছেন তারা বৈধ নন বা তারা নির্বাচিত নন, এবং যিনি আছেন তিনি বলছেন যে সংবিধান মেনেই সংবিধানে কোনো অনির্বাচিত সরকারের বিধান নেই, কাজেই তারা নির্বাচিত, এবং ব্যক্তিগতভাবে তিনি সরাসরি নির্বাচন করে এসছেন। যাই হোক, নির্বাচন নিয়ে একটি সমালোচনা আছে বা প্রশ্ন আছে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের নাগরিকরাও চান, আন্তর্জাতিক মিত্ররাও চান, যারা আমাদের উন্নয়ন সহযোগী তারাও চান, সবাই মিলেই বলছেন যে এখানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার। কবে হবে সেটি দুপক্ষ মিলে বা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন, কিন্তু একটা স্থায়ী সমাধান নির্বাচন নিয়ে হওয়া উচিত, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হওয়া উচিত। কারণ প্রতিটি নির্বাচনের পক্ষে এক পক্ষ যারা নির্বাচনের বাইরে থাকেন বা হেরে যান তারা পৃষ্ঠ তোলেন।
এটি আসলে গণতন্ত্রের সঙ্গতিপূর্ণ নয়, এবং গণতন্ত্রের প্রাথমিক উপাদান হচ্ছে নির্বাচন, প্রথম স্তর। এই স্তরটি নিয়ে কোনো বিতর্ক থাকুক এটি আমরা চাই না। কাজে এটি আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সমাধান করবেন। প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার কথা আমাদের সকল মহল থেকে বিভিন্ন সময় বলা হয়েছে। এই দুর্বলতা যারা ক্ষমতা আছেন বোধ করি তারাও টের পান। কাজে আমাদের সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দেশের জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করবার জন্য দরকার। দেশে জঙ্গি আছে নেই এই বিতর্কে যাবার কোনো সুযোগ নেই। পৃথিবীর সব দেশেই এই সংখ্যার মধ্যে আছে, বাংলাদেশও আছে, কম বেশি আছে। তবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবার মতো অবস্থায় বাংলাদেশ নেই, আবার একেবারে নেই এটি অস্বীকার করবারও কোনো সুযোগ নেই। সাম্প্রতিককালে বিদেশি 2 জন নাগরিক নিহত হয়েছেন, বিদেশিরা উদ্বিগ্ন। এরকম নাগরিক পৃথিবীর বহু দেশে, বিভিন্ন দেশের নাগরিকরা নিহত হন, নতুন কিছু নয়। কিন্তু বাংলাদেশে যখন কেউ অভিযোগের তীর তুলছেন তখন এটিকে আসলে কোনো ধরনের খামখেয়ালিপূর্ণ আচরণের মধ্য দিয়ে এই পরিস্থিতির যেন আমরা মীমাংসা না করি। এটি আইনি তদন্ত, যথাযথ তদন্ত হোক, এর যারা অভিযুক্ত তাদের বিচার হোক। এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশে এগিয়ে যাবার জন্য খুবই জরুরি। আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা যে পরস্পর প্রতি অভিযোগ আনেন অন্তত এই বিষয়টি নিয়ে সেটি করবেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার।